বিষবৃক্ষের পর আমাদের আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাজসিংহ, প্রথম পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা। রাজস্থানের পার্বত্য প্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র হোক বৃহৎ হোক, তার একটি রাজা থাকিবে। রূপনগরেরও রাজা ছিল, কিন্তু রাজ্য ক্ষুদ্র হইলে রাজার নামটি বৃহৎ হওয়ায় আপত্তি নাই। রূপনগরের রাজার নাম বিক্রম সিংহ। বিক্রম সিংহের আরও সবিশেষ পরিচয় পশ্চাৎ দিতে হইবে। সম্প্রতি তাহার অন্তঃপুর মধ্যে প্রবেশ করিতে আমাদিগের ইচ্ছা। ক্ষুদ্র রাজ্য, ক্ষুদ্র রাজধানী, ক্ষুদ্র পুরী, তন্মধ্যে একটি ঘর বড় সুশোভিত। গালিচার অনুকরণে শ্বেত কৃষ্ণপ্রস্তর রঞ্জিত হর্মতল, শ্বেতপ্রস্তর নির্মিত নানা বর্ণের রত্নরাজিতে রঞ্জিত কক্ষপ্রাচীর তখন তাজমহল ও ময়ূরতক্তের অনুকরণে প্রসিদ্ধ। সেই অনুকরণে ঘরের দেওয়ালে সাদা পাথরের অসম্ভব পক্ষী সকল অসম্ভব রকমে অসম্ভব লতার উপর বসিয়া অসম্ভব জাতির ফুলের উপর পুচ্ছ রাখিয়া অসম্ভব জাতির ফল ভোজন করিতেছে। বড় পুরুষ গালিচা পাতা, তাহার উপর একপাল স্ত্রীলোক 10 জন কি 15 জন। নানা রঙের বস্ত্রের বাহার, নানাবিধ রত্নের অলঙ্কারের বাহার, নানাবিধ উজ্জ্বল কোমল বর্ণের কমনীয় দেহরাজি। কেহ মল্লিকা বর্ণ, কেহ পদ্মরক্ত, কেহ চম্পকাঙ্গী, কেহ নবদুর্বাদল শ্যামা খনিজ রত্নরাশিকে উপহাসিত করিতেছে। কেহ তাম্বুল চর্বণ করিতেছে, কেহ আলবোলাতে তামাকু টানিতেছে, কেহ বা নাকের বড় বড় মতিদার নদ তুলাইয়া ভীম সিংহের পদমিনী রানীর উপাখ্যান বলিতেছে, কেহ বা কানের হীরক জড়িত কর্ণভূষা দুলাইয়া পরনিন্দায় মজলিস জাকাইয়াছেন। অধিকাংশই যুবতী। হাসি টিটকারির কিছু ঘটা পড়িয়া গিয়াছে, একটু রঙ্গ জমিয়া গিয়াছে। যুবতীগণের হাসিবার কারণ এক প্রাচীনা কতগুলি চিত্র বেচিতে আসিয়া তাহাদিগের হাতে পড়িয়াছিল। হস্তিদন্ত নির্মিত ফলকে লিখিত ক্ষুদ্র ক্ষুদ্র অপূর্ব চিত্রগুলি। প্রাচীনা বিক্রয়াভিলাষে একখানি চিত্র বস্ত্রাবরণ মধ্য হইতে বাহির করিতেছিল। যুবতীগণ চিত্রিত ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করিতেছিল। প্রাচীনা প্রথম চিত্রখানি বাহির করিলে এক কামিনী জিজ্ঞাসা করিল, এ কাহার তসবির আই? প্রাচীনা বলিল, এ শাহজাদা বাদশাহের তসবির। যুবতী বলিল, তোর মাগি, এ দাড়ি যে আমি চিনি, এ আমার ঠাকুরদাদার দাড়ি। আরেকজন বলিল, সে কিলো, ঠাকুরদাদার নাম দিয়া ঢাকিস কেন? ও যে তোর বরের দাড়ি। পরে আর সকলের দিকে ফিরিয়া রসবতী বলিল, ওই দাড়িতে একদিন একটা বিছা লুকাইয়াছিল, সই আমার ঝাড়ু দিয়া সেই বিছাটা মারিল। তখন হাসির বড় একটা গোল পড়িয়া গেল। চিত্র বিক্রেত্রী তখন আরেকখানা ছবি দেখাইল, বলিল, এখানা জাহাঙ্গীর বাদশাহের ছবি। দেখিয়া রসিকা যুবতী বলিল, ইহার দাম কত? প্রাচীনা বড় দাম হাঁকিল। রসিকা পুনরূপী জিজ্ঞাসা করিল, এ তো গেল ছবির দাম, আসল মানুষটা নূরজাহা বেগম কতকে কিনিয়াছিল? তখন প্রাচীনাও একটু রসিকতা করিল, বলিল, বিনামূল্যে। রসিকা বলিল, যদি আসলটার এই দশা, তবে নকলটা ঘরের করি কিছু দিয়া আমাদিগকে দিয়া যাও। আবার একটা হাসির রোল পড়িয়া গেল। প্রাচীনা বিরক্ত হইয়া চিত্রগুলি ঢাকিল, বলিল, হাসিতে মা তসবির কেনা যায় না, রাজকুমারী আসুন তবে আমি তসবির দেখাইব, আর তারই জন্য এ সকল আনিয়াছি। তখন 7 জন 7 দিক হইতে বলিল, ওগো আমি রাজকুমারী, ও আই বুড়ি আমি রাজকুমারী। বৃদ্ধা ফাপড়ে পড়িয়া চারিদিকে চাহিতে লাগিল। আবার আরেকটা হাসির গোল পড়িয়া গেল। অকস্মাৎ হাসির ধুম কম পড়িয়া গেল। গোলমাল একটু থামিল। কেবল তাকাতাকি, আচাআচি এবং বৃষ্টির পর মন্দ বিদ্যুতের মতো ওষ্ঠ প্রান্তে একটু ভাঙা হাসি। চিত্রস্বামিনী ইহার কারণ সন্ধান করিবার জন্য পশ্চাৎ ফিরিয়া দেখিলেন।
তাহার পিছনে কে একখানি দেবী প্রতিমা দাঁড় করাইয়া গিয়াছে। বৃদ্ধা অনিমেষ লোচনে সেই সর্বশোভাময়ী ধবল প্রস্তর নির্মিত প্রায় প্রতিমা পানে চাহিয়া রহিল। কি সুন্দর! বুড়ি বয়োদোষে একটু চোখে খাটো, তত পরিষ্কার দেখিতে পায় না। তাহা না হইলে দেখিতে পাইত যে এ তো প্রস্তরের বর্ণ নহে, নির্জীবের এমন সুন্দর বর্ণ হয় না। পাথর দূরে থাকুক, কুসুমেও এ চারুবর্ণ পাওয়া যায় না। দেখিতে দেখিতে বৃদ্ধা দেখিল যে প্রতিমা মৃদু মৃদু হাসিতেছে। পুতুল কি হাসে? বুড়ি তখন মনে মনে ভাবিতে লাগিল, এ বুঝি পুতুল নয়, ওই অতি দীর্ঘ কৃষ্ণতার চঞ্চল সজল বৃহৎ চক্ষুরদ্বয় তাহার দিকে চাহিয়া হাসিতেছে। বুড়ি অবাক হইল, ওর তার মুখপানে চাহিতে লাগিল। কিছু ভাবিয়া ঠিক পাইল না। বিকল চিত্ত রসিকা রমণী মণ্ডলীর মুখপানে চাহিয়া বৃদ্ধা হাঁপাইতে হাঁপাইতে বলিল, হ্যাঁ গা, তোমরা বলো না গা। এক সুন্দরী হাসি রাখিতে পারিল না, রসের উৎস উছলিয়া উঠিল। হাসির ফোয়ারার মুখ আপনি ছুটিয়া গেল। যুবতী হাসিতে হাসিতে লুটাইয়া পড়িল। সে হাসি দেখিয়া বিস্ময় বিহ্বলা বৃদ্ধা কাঁদিয়া ফেলিল। তখন সেই প্রতিমা কথা কহিল, অতি মধুর স্বরে জিজ্ঞাসা করিল, আই, কাঁদিস কেন গো? তখন বুড়ি বুঝিল যে এ গড়া পুতুল নহে, আদতে মানুষ, রাজমহিষী বা রাজকুমারী হইবে। বুড়ি তখন সাষ্টাঙ্গে প্রণিপাত করিল, এ প্রণাম রাজকুলকে নহে, এ প্রণাম সৌন্দর্যকে। বুড়ি যে সৌন্দর্য দেখিল, তাহা দেখিয়া প্রণত হইতে হয়। এই ভুবন মোহিনী সুন্দরী যারে দেখিয়া চিত্র বিক্রেত্রী প্রণত হইল, রূপনগরের রাজার কন্যা চঞ্চল কুমারী। যাহারা এতক্ষণ বৃদ্ধাকে লইয়া রঙ্গ করিতেছিল, তাহারা তাহার সখীজন এবং দাসী। চঞ্চল কুমারী সেই ঘরে প্রবেশ করিয়া সেই রঙ্গ দেখিয়া নীরবে হাস্য করিতেছিল। এক্ষণে প্রাচীনাকে মধুর স্বরে জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? সখীগণ পরিচয় দিতে ব্যস্ত হইল। উনি তসবির বেচিতে আসিয়াছেন। চঞ্চল কুমারী বলিল, তা তোমরা তো হাসিতেছিলে কেন? কেহ কেহ কিছু কিছু অপ্রতিভ হইল। যিনি সহচরীকে ঝাড়ুদারি রসিকতাটা করিয়াছিলেন, তিনি বলিলেন, আমাদের দোষ কি? আই বুড়ি যত সেকেলে বাদশাহের তসবির আনিয়া দেখাইতেছিল, তাই আমরা হাসিতেছিলাম। আমাদের রাজা রাজরার ঘরে শাহজাদা বাদশাহ কি জাহাগীর বাদশাহের তসবির কি নাই? বৃদ্ধা কহিল, থাকবে না কেন মা? একখানা থাকিলে কি আর একখানা নিতে নাই? আপনারা নিবেন না, তবে আমরা কাঙাল গরিব প্রতিপালন হইব কি প্রকারে? রাজকুমারী তখন প্রাচীনার তসবির সকল দেখিতে চাহিলেন। প্রাচীনা একে একে তসবিরগুলি রাজকুমারীকে দেখাইতে লাগিল। আকবর বাদশাহ, জাহাগীর, শাহজাহা, নূরজাহা, নূরমহালের চিত্র দেখাইল। রাজকুমারী হাসিয়া হাসিয়া সকলগুলি ফিরাইয়া দিলেন। বলিলেন, ইহারা আমাদের কুটুম্ব, ঘরে ঢের তসবির আছে। হিন্দু রাজার তসবির আছে, অভাব কি? বলিয়া প্রাচীনা রাজা মানসিংহ, রাজা বীরবল, রাজা জয়সিংহ প্রভৃতির চিত্র দেখাইল। রাজকুমারী তাহাও ফিরাইয়া দিলেন। বলিলেন, এও লইব না, এ সকল হিন্দু নয়, ইহারা মুসলমানের চাকর। প্রাচীনা তখন হাসিয়া বলিল, মা, কে কার চাকর তা আমি তো জানি না, আমার যা আছে দেখাই, পছন্দ করিয়া লও। প্রাচীনা চিত্র দেখাইতে লাগিল। রাজকুমারী পছন্দ করিয়া রানা প্রতাপ, রানা অমর সিংহ, রানা কর্ণ, যশবন্ত সিংহ প্রভৃতি কয়খানি চিত্র ক্রয় করিলেন। একখানি বৃদ্ধা ঢাকিয়া রাখিল, দেখাইল না। রাজকুমারী জিজ্ঞাসা করিলেন, ওখানে ঢাকিয়া রাখিলে যে? বৃদ্ধা কথা কহে না। রাজকুমারী পুনরপি জিজ্ঞাসা করিলেন। বৃদ্ধা ভীত হইয়া করজোরে কহিল, আমার অপরাধ লইবেন না, অসাবধানে ঘটিয়াছে, অন্য তসবিরের সঙ্গে আসিয়াছে। রাজকুমারী বলিলেন, অত ভয় পাইতেছ কেন? এমন কাহার তসবির যে দেখাইতে ভয় পাইতেছ?
দেখিয়া কাজ নাই, আপনার ঘরে দুশ্মনের ছবি। রাজকুমারী হাসিয়া বলিলেন, বীরপুরুষ স্ত্রী জাতির কখনো শত্রু নহে, আমি ও তসবির লইব। তখন বৃদ্ধা রাজসিংহের চিত্র তাহার হস্তে দিল। চিত্র হাতে লইয়া রাজকুমারী অনেকক্ষণ ধরিয়া তাহা নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিতে দেখিতে তাহার মুখ প্রফুল্ল হইল, লোচন বিস্ফারিত হইল। একজন সখী তাহার ভাব দেখিয়া চিত্র দেখিতে চাহিল। রাজকুমারী তাহার হস্তে চিত্র দিয়া বলিলেন, দেখো, দেখিবার যোগ্য বটে। সখীগণের হাতে হাতে সে চিত্র ফিরিতে লাগিল। রাজসিংহ যুবা পুরুষ নহে, তথাপি তাহার চিত্র দেখিয়া সকলে প্রশংসা করিতে লাগিল। বৃদ্ধা সুযোগ পাইয়া এই চিত্রখানিতে দ্বিগুণ মুনাফা করিল। তারপর লোভ পাইয়া বলিল, ঠাকুরানী, যদি বীরের তসবির লইতে হয় তবে আরেকখানি দিতেছি, ইহার মতো পৃথিবীতে বীর কে? এই বলিয়া বৃদ্ধা আরেকখানি চিত্র বাহির করিয়া রাজপুত্রীর হাতে দিল। রাজকুমারী জিজ্ঞাসা করিলেন, এ কাহার চেহারা? বাদশাহ আলমগীরের। কিনিব। এই বলিয়া একজন পরিচারিকাকে রাজপুত্রী কৃত চিত্রগুলি মূল্য আনতে বলিয়া বৃদ্ধাকে বিদায় করিয়া দিতে বলিলেন। পরিচারিকা মূল্য আনিতে গেল। ইত্যবসরে রাজপুত্রী সখীগণকে বলিলেন, এসো, একটু আমোদ করা যাক। রঙ্গপ্রিয়া বয়স্যাগণ বলিল, কি আমোদ, বলো বলো। রাজপুত্রী বলিলেন, আমি আলমগীর বাদশাহের চিত্রখানি মাটিতে রাখিতেছি, সবাই উহার মুখে এক একটি পা পায়ের লাথি মারো, কার লাথিতে উহার নাক ভাঙে দেখি। ভয়ে সখীগণের মুখ শুকাইয়া গেল। একজন বলিল, অমন কথা মুখে আনিও না কুমারীজি, কাকপক্ষীতে শুনিলেও রূপনগরের গড়ের একখানি পাথর থাকিবে না। হাসিয়া রাজপুত্রীর চিত্রখানি মাটিতে রাখিলেন। কে লাথি মারবি, মার। কেহ অগ্রসর হইল না। নির্মল নাম্নী একজন বয়স্যা আসিয়া রাজকুমারীর মুখ টিপিয়া ধরিল। হাসিতে হাসিতে বলিল, অমন কথা আর বলিও না। চঞ্চল কুমারী ধীরে ধীরে অলঙ্কার শোভিত বাম চরণখানি ঔরঙ্গজেবের চিত্রের উপরে সংস্থাপিত করিলেন। চিত্রের শোভা বুঝি বাড়িয়া গেল। চঞ্চল কুমারী একটু হেলিলেন, মর্মর শব্দ হইল। ঔরঙ্গজেব বাদশাহের প্রতিমূর্তি রাজকুমারীর চরণ তলে ভাঙিয়া গেল। কি সর্বনাশ, কি করিলে? বলিয়া সখীগণ শিহরিল। রাজপুত কুমারী হাসিয়া বলিলেন, যেমন ছেলেরা পুতুল খেলিয়া সংসারের স্বাদ মিটায়, আমি তেমনি মোগল বাদশাহের মুখে লাথি মারার স্বাদ মিটাইলাম। তারপর নির্মলের মুখ চাহিয়া বলিলেন, সখী নির্মল, ছেলেদের স্বাদ মিটে, সময়ে তাহাদের সত্যের ঘর সংসার হয়, আমার কি স্বাদ মিটিবে না? আমি কি কখনো জীবন্ত ঔরঙ্গজেবের মুখে এই রূপ? নির্মল রাজকুমারীর মুখ চাপিয়া ধরিলেন। কথাটা সমাপ্ত হইল না, কিন্তু সকলেই তাহার অর্থ বুঝিল। প্রাচীনার হৃদয় কম্পিত হইতে লাগিল। এমন প্রাণসংহারক কথাবার্তা যেখানে হয়, সেখান হইতে কতক্ষণে নিষ্কৃতি পাইবে। এই সময়ে তাহার বিকৃত তসবিরের মূল্য আসিয়া পৌঁছিল। প্রাপ্তি মাত্র প্রাচীনা ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সে ঘরের বাহিরে আসিলে নির্মল তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া আসিল। আসিয়া তাহার হাতে একটি আশরফি দিয়া বলিল, আই বুড়ি, দেখিও, যাহা শুনিলে কাহারও সাক্ষাতে মুখে আনিও না। রাজকুমারীর মুখের আটক নাই, এখনো উহার ছেলে বয়স। বুড়ি আশরফিটি লইয়া বলিল, তাই এ কি আর বলতে হয় মা, আমি তোমাদের দাসী, আমি কি আর এ সকল কথা মুখে আনি? নির্মল সন্তুষ্ট হইয়া ফিরিয়া গেলেন। পরদিন চঞ্চল কুমারী কৃত চিত্রগুলি একা বসিয়া মনোযোগের সহিত দেখিতেছিলেন। নির্মল কুমারী আসিয়া সেখানে উপস্থিত হইল। তাহাকে দেখিয়া চঞ্চল বলিল, নির্মল, ইহার মধ্যে কাহাকে তোমার বিবাহ করিতে ইচ্ছা করে? নির্মল বলিল, যাহাকে আমার বিবাহ করিতে ইচ্ছা করে তাহার চিত্র তো তুমি পা দিয়া ভাঙিয়া ফেলিয়াছ। ঔরঙ্গজেবকে? আশ্চর্য হইলে যে, বজ্জাতের ধারি যে, অমন পাষণ্ড যে আর পৃথিবীতে জন্মে নাই। বজ্জাতকে বশ করিতেই আমার আনন্দ। তোমার মনে নাই আমি বাঘ পুষিতাম?
আমি একদিন না একদিন ঔরঙ্গজেবকে বিবাহ করিব ইচ্ছা আছে। মুসলমান যে, আমার হাতে পড়িলে ঔরঙ্গজেবও হিন্দু হবে। তুমি মরো, কিছু মাত্র আপত্তি নাই, কিন্তু ওই একখানা কার ছবি তুমি 5বার করিয়া দেখিতেছ, সে খবরটা লইয়া তবে মরিব। চঞ্চল কুমারী তখন আর 5খানা চিত্রের মধ্যে ক্ষিপ্র হস্তে করস্থ চিত্রখানি দিয়া বলিল, কোন ছবি আবার 5বার করিয়া দেখিতেছিলাম? মানুষে মানুষের একটা কলঙ্ক দিতে পারিলেই কি হয়? কোন ছবিখানা 5বার করিয়া দেখিতেছিলাম? নির্মল হাসিয়া বলিল, একখানা তসবির দেখিতেছিলে, তার আর কলঙ্ক কি? রাজকুমারী, তুমি রাগ করিলে বলিয়া আমার কাছে ধরা পড়িলে। কার এমন কপাল প্রসন্ন, তসবিরগুলা দেখিলে আমি খুঁজিয়া বাহির করিতে পারি। আকবর সাহেব, আকবরের নামে রাজপুতনি ঝাড়ু মারে, তা তো নহেই। এই বলিয়া নির্মল কুমারী তসবিরের গোছা হাতে লইয়া খুঁজিতে লাগিল। বলিল, তুমি যেখানে দেখিতেছিলে তাহার উল্টা পিঠে একটা কালো দাগ আছে দেখিয়াছি। সেই চিহ্ন ধরিয়া নির্মল কুমারী একখানা ছবি বাহির করিয়া চঞ্চল কুমারীর হাতে দিল। বলিল, এইখানে। চঞ্চল কুমারী রাগ করিয়া ছবিখানা ফেলিয়া দিল। বলিল, তোর আর কিছু কাজ নেই, তাই তুই লোককে জ্বালাতন করিতে আরম্ভ করেছিস। তুই দূর হ। দূর হব না তা রাজকুমারী, এ বুড়ার ছবিতে দেখিবার তুমি এত কি পেয়েছ? বুড়ো তোর চোখে গিয়াছে নাকি? নির্মল চঞ্চলকে জ্বালাইতেছিল। চঞ্চলের রাগ দেখিয়া টিপি টিপি হাসিতে লাগিল। নির্মল বড় সুন্দরী, মধুর সরস হাসিতে তাহার সৌন্দর্য বড় খুলিল। নির্মল হাসিয়া বলিল, তা ছবিতে বুড়া না দেখা। লোকে বলে মহারানা রাজসিংহের বয়স অনেক হয়েছে, তার 2 পুত্র উপযুক্ত হইয়াছে। ও কি রাজসিংহের ছবি? তা অত কে জানে সখী? কাল কিনেছ, আজ কিছু জানো না সখী? তা মানুষটার বয়সও হয়েছে, এমন যে খুব সুপুরুষ তাও নয়। তবে দেখিতেছিলে কি? গৌরী সমঝে ভসম্ভার, পিয়ারি সমঝে কালা, শচী সমঝে সহস্রলোচন, ধীর সমঝে বীরবালা। এখন তুমি দেখিতেছি আপনি মরিবার জন্য ফাঁদ পাতিলে। রাজসিংহকে ভজিলে রাজসিংহকে কি কখনো পাইতে পারিবে? পাইবার জন্য কি ভজে? তুমি কি পাইবার জন্য ঔরঙ্গজেব বাদশাহকে ভজিয়াছ? আমি ঔরঙ্গজেবকে ভজিয়াছি যেমন বেড়াল ইন্দুর ভজে। আমি যদি ঔরঙ্গজেবকে না পাই, তা নয় আমার বেড়াল খেলাটা এ জন্মের মতো রহিয়া গেল। তোমারও কি তাই? আমারও না হয় সংসারের খেলাটা এ জন্মের মতো রহিয়া গেল। বলো কি রাজকুমারী, ছবি দেখিয়া কি এত হয়? কিসে কি হয় তা তুমি আমি কি জানি, কি হইয়াছে তাই কি জানি। আমরাও তাই বলি, চঞ্চল কুমারীর কি হইয়াছে তা তো বলিতে পারি না। শুধু ছবি দেখিয়া কি হয় তা তো জানি না। অনুরাগ তো মানুষে মানুষে, ছবিতে মানুষে হইতে পারে কি? পারে, যদি তুমি ছবি ছাড়াটুকু আপনি ধ্যান করিয়া লইতে পারো। পারে, যদি আগে হইতে মনে মনে তুমি কিছু গড়িয়া রাখিয়া থাকো, তারপর ছবিখানাকে সেই মন গড়া জিনিসের ছবি বা স্বপ্ন মনে করো। চঞ্চল কুমারীর কি তাই কিছু হইয়াছিল? তা 18 বছরের মেয়ের মন আমি কেমন করিয়া বুঝিব বা বুঝাইব? চঞ্চল কুমারীর মন যাই হোক, মনের আগুনে এখন ফু দিয়া সে ভালো করে নাই, কেননা সম্মুখে বড় বিপদ। কিন্তু সে সকল বিপদের কথা বলিতে আমাদের এখনো অনেক বিলম্ব আছে। যে বুড়ি ছবি বেচিয়াছিল সে বাড়ি ফিরিয়া আসিল। তাহার বাড়ি আগ্রা। সে চিত্রগুলি দেশে বিদেশে বিক্রয় করে। বুড়ি রূপনগর হইতে আগ্রা গেল। সেখানে গিয়া দেখিল তাহার পুত্র আসিয়াছে। তাহার পুত্র দিল্লিতে দোকান করে। কুক্ষণে বুড়ি রূপনগরে চিত্র বিক্রয় করিতে গিয়াছিল। চঞ্চল কুমারীর সাহসের কাণ্ড যাহা দেখিয়া আসিয়াছিল, তাহা কাহারও কাছে বলিতে না পাইয়া বুড়ির মন অস্থির হইয়া উঠিয়াছিল। যদি নির্মল কুমারী তাহাকে পুরস্কার দিয়া কথা প্রকাশ করিতে নিষেধ করিয়া না দিত, তবে বোধ হয় বুড়ির মন এত ব্যস্ত না হইলেও হইতে পারিত।
কিন্তু যখন সে কথা প্রকাশ করিবার জন্য বিশেষ নিষেধ হইয়াছে, তখন বুড়ির মন কাজে কাজেই কথাটি বলিবার জন্য বড়ই আকুল হইয়া উঠিল। বুড়ি কি করে? একে সত্য করিয়া আসিয়াছে, তাহাতে হাত পাতিয়া মোহর লইয়া নিমক খাইয়াছে। কথা প্রকাশ পাইলেও দুরন্ত বাদশাহের হস্তে চঞ্চল কুমারীর বিশেষ অনিষ্ট ঘটিবার সম্ভাবনা তাহাও বুঝিতেছে। হঠাৎ কথা কাহারও সাক্ষাতে বলিতে পারিল না। কিন্তু বুড়ির আর দিবসে আহার হয় না, রাত্রিতে নিদ্রা হয় না। শেষে আপনা আপনি শপথ করিল যে এ কথা কাহারও সাক্ষাতে বলিব না। তাহার পরেই তাহার পুত্র আহার করিতে বসিল। বুড়ি ছেলের শানকির উপর একটু রসালো কাবাব তুলিয়া দিয়া বলিল, খা বাবাজান, खा लो। ऐसा कबाब रूपनगर से आने के बाद एक रोज बना था और कभी नहीं बना। ছেলে খাইতে খাইতে বলিল, अम्मा जी, रूपनगर का जो किस्सा आप फरमाएंगे बोली थी। माँ बोलिल, चुप, वो बात मुंह में मत लाओ बापजान। मैंने क्या बोली थी? ख्याल में बोली थी शायद। বুড়ি এখন ভুলিয়া গিয়াছিল যে পূর্বে একসময় চঞ্চল কুমারী কথাটা তাহার উদর মধ্যে অত্যন্ত দংশন আরম্ভ করায় তিনি পাত্রের সাক্ষাতে একটু উফ আহ করিয়াছিলেন। এবারকার উত্তর শুনিয়া ছেলে বলিল, চুপ रहेंगे काहे माँ जी? ऐसा क्या बात होगी? सुनने का माफिक बात नहीं बापजान, तब रहने दीजिए। और कुछ नहीं, रूपनगर वाली कुमारी की बात। वो कुमारी बड़ा खूबसूरत, ये ऐसा पुसीदा बात। वो नहीं, बादी की बड़ा दिमाग। या अल्लाह, मैंने क्या बोल चुका। कहा रूपनगर गर, कहा वहाँ का रूप कुमारी की दिमाग। ये बात आपका बोलना ही क्या जरूर, हमारा सुनना ही क्या जरूर। सिर्फ दिमाग बापजान, लौंडी ने बादशाह आलम को नहीं मानती। बादशाह आलम को गाली दी होगी। गाली बापजान, उससे भी जबर कुछ। उससे भी जबर क्या हो सकता? बादशाह आलम को वो मार सकता नहीं? उससे भी जबर, मार से भी जबर। बापजान, और पूछियो मत, मैंने उसकी नीमक खाई। नीमक खाए हो? किस तरह माँ? आशरफी दिन। काहे माँ जी? उसकी गुनाह के बाद किसी के पास बोलना नहीं, इसलिए। अच्छा बात है, मुझको एक तो अशरफी बख्शिश फरमाइए। काहे रे बेटा? नहीं तो मुझको बोल दीजिए, बात तो क्या है? बात और क्या, बादशाह का तस्बीह। तोबा, मैंने नीमक हरामी कर चुका। नीमक हरामी क्या है इसमें? तो माँ, मैं बेटा, हमरा बोलने से नीमक हरामी क्या है? देखियो बापजान, किसी को बोलियो मत। आप खातिर जमा रहिए, किसी को बस नहीं बोलेंगे। তখন বুড়ি বিলক্ষণ রসরঞ্জিত করিয়া চিত্রদলনের ব্যাপারটা সমস্ত বলিল। বুড়ির পুত্রের নাম খিজির শেখ। সে তসবি রাখিত। দিল্লিতে তাহার দোকান। মার কাছে 2 দিন থাকিয়া সে দিল্লি গেল। দিল্লিতে তাহার এক বিবি ছিল, সে দোকানেই থাকিত। বিবির নাম ফতেমা। খিজির মার কাছে রূপনগরের কথা যাহা শুনিয়াছিল তাহা সমস্তই ফতেমার কাছে বলিল। সমস্ত কথা বলিয়া খিজির ফতেমাকে বলিল যে, তুমি এখনই দরিয়া বিবির কাছে যাও, এই সংবাদ বেগম সাহেবাকে বেচিয়ে আসিতে বলিও, কিছু পাওয়া যাইবে। দরিয়া বিবি পাশের বাড়িতেই বাস করে, ঘরের পিছন দিয়া যাওয়া যায়। অতএব ফতেমা বিবি বেপর্দা না হইয়াও দরিয়া বিবির গৃহে গিয়া উপস্থিত হইলেন। খিজির বা ফতেমার বিশেষ পরিচয় দিবার প্রয়োজন নাই, কিন্তু দরিয়া বিবির বিশেষ পরিচয় চাহি। দরিয়া বিবির আসল নাম দবির উন্নিসা কি এমনই একটা কিছু, কিন্তু সে নাম ধরিয়া কেহ ডাকিত না, দরিয়া বিবি বলিয়াই ডাকিত। তার বাপ মা ছিল না, কেবল জ্যেষ্ঠা ভগিনী আর একটা ফুফু কি খালা কি এমনই একটা কি ছিল। বাড়িতে পুরুষ মানুষ কেহ বাস করিত না,
দরিয়া বিবির বয়স 17 বৎসরের বেশি নহে, তাহাতে আবার কিছু খরবাকার, 15 বছরের বেশি দেখাইতো না। দরিয়া বিবি বড় সুন্দরী, ফুটন্ত ফুলের মতো সর্বদা প্রফুল্ল। দরিয়া বিবির ভগিনী অতি উত্তম সুরমা ও আতর প্রস্তুত করিতে পারিত, তাহাই বিক্রয় করিয়া তাহাদের দিনপাত হইত। আপনারা এক্কা বা দোলা করিয়া বড় মানুষের বাড়ি গিয়া বেচিয়া আসিত। দুঃখী মানুষ রাত্রি হইলে পদব্রজেও যাইত। বাদশাহের অন্তঃপুরে কাহারও যাইবার অধিকার ছিল না, বাহিরের স্ত্রী লোকেরও না। কিন্তু দরিয়া বিবির সেখানে যাইবারও উপায় ছিল, তাহা পরে বলিতেছি। ফতেমা আসিয়া দরিয়া বিবিকে চঞ্চল কুমারীর সংবাদ বলিল এবং বলিয়া দিল যে ওই সংবাদ বিক্রয় করিয়া অর্থ আনিতে হইবে। দরিয়া বিবি বলিল, রংমহলের ভিতর প্রবেশ করিতে হইবে, পরোয়ানাখানা কোথায়? ফতেমা বলিল, তোমারই কাছে আছে। দরিয়া বিবি তখন প্যাটরা খুলিয়া একখানা কাগজ বাহির করিল, তাহা উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল, এইখানা বটে। দরিয়া বিবি তখন কিছু সুরমা লইয়া ও পরোয়ানা লইয়া বাহির হইল। রাজকুমারী চঞ্চল কুমারীর চিত্রদলনের ব্যাপারটি ঔরঙ্গজেবের কানে কি আদৌ পৌঁছাবে, এবং পৌঁছালেই বা তার পরিণতি কি হতে চলেছে? এদিকে চঞ্চল কুমারীর মনের খবর কি রাজসিংহ পর্যন্ত পৌঁছাবে? আসছে গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি। শুনছিলেন রাজসিংহ প্রথম পর্ব। গল্প পাঠে আমি সঞ্চিতা, গল্প লেখনীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।